একজনের কথা আমরা একটু শুনে নিই। কে মাতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরেকটি জোট যে বিএনপি এবং তার সমমনাদের একটি যে যুগপৎ আন্দোলন ছিল, তাদের একটি জোটের আলোচনা আছে। একটি জোট এনসিপি আজকে করেছে। আরেকটি জোটের কথা আগামীকালকে বলা হচ্ছে, যেটা জাতীয় পার্টি একটি অংশ, তারা আর অপর কয়েকটি দল মিলে করতে পারে। আরেকটি জোট জামায়াত সহ ৮ দল নির্বাচন করবে সমঝোতার ভিত্তিতে, হামিদুর রহমান আজাদ মন্তব্য করেছেন এর আগেই। আপনারা আন্দোলনে আছেন, ইসলামী ঐক্যজোটও সেই ৮ দলের মধ্যে অন্যতম একটি দল। আপনাদের মধ্যে সমঝোতা এবং যে জোট, এই দুটোর মধ্যে আসলে কি ধরনের, মানে কি হচ্ছে? আপনারা আসন ভাগাভাগি করেছেন নাকি এখনো সেটা নিয়ে আলোচনা চলছে? সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই, ৭১ টিভি সহ যারা দেখছেন তাদেরকে এবং আমার সহ আলোচকদের ধন্যবাদ। আমাদের বিষয়টা খুবই স্পষ্ট, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে ক্লিয়ার করেছেন এবং গতকালকে আমাদের শেষ হয়েছে। 7টি বিভাগে বড় ধরনের 7টি সমাবেশ হয়েছে 8 দলের উদ্যোগে। সেখানে 8টি দলের শীর্ষ নেতারা বক্তব্য রেখেছেন। আমাদের এই যে যুগপৎ আন্দোলন আমরা বলছি, এটা জোট না। আমাদের উদ্দেশ্য হলো, আমরা 5টি দাবি নিয়ে আন্দোলন করছি এবং এই দাবিগুলোর পরিসমাপ্তি হলো একটা সফল জাতীয় নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন একটি সুন্দর নির্বাচন দিবেন, আমরা আশা করি যে ঐতিহাসিক একটি নির্বাচন হবে। গত 17 বছর যেই অপ্রাপ্তি ছিল ভোটের ক্ষেত্রে, এটা যাতে আমাদের মধ্য থেকে চলে যায় এবং সবাই আমরা নির্বাচনকে গ্রহণ করতে পারি, এরকম একটা লেভেল প্লেইং ফিল্ড আমাদেরকে সরকার দিবেন, নির্বাচন কমিশন দিবেন, আমরা এটাই প্রত্যাশা করি। তো সেই নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের পরিবেশ আমরা দেখি যে হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড হয়েছে বা সেই ধরনের নির্বাচন হচ্ছে, তাহলে আমরা 300 আসনেই আমাদের এই 8 দল সমঝোতা ভিত্তিক নির্বাচন করবে। অর্থাৎ 8 দলের যেই দলের প্রার্থী যেখানে থাক না কেন, সেখানে অন্য কোনো দলের প্রার্থী থাকবে না এবং স্ব দলের প্রতীকেই সবাই নির্বাচন করবে। এভাবে আমরা 300টি আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবো ইনশাআল্লাহ। জি, লোটন একরাম, কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে এই আসলে নির্বাচনকে সামনে রেখে যে জোট গঠনের তৎপরতা, এখানে দেখা যাচ্ছে মূলত আপনার 4টি জোটের কথা আলোচিত হচ্ছে। এর মধ্যে বিএনপির যে জোট বা সমমনা, তারা দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনে প্রায় 40টি দল মানে একসঙ্গে যুগপৎ আন্দোলন করে তারা আগের থেকে জোটটা বহাল আছে। এক্ষেত্রে শুধু নতুন 3টি জোট, একটা জামাত যে 8টি দলকে নিয়ে, এদিকে এনসিপি আজকে 3টি দলকে নিয়ে, তারপরে জাতীয় পার্টি কালকে করতে পারে, নতুন 3টি জোট গঠন হচ্ছে। তো এক্ষেত্রে আসন যে মানে বন্টন যেটা নিয়ে নির্বাচনী জোটটা, তো মূলত আসন ভাগাভাগিটাই, এবং যে দল ক্ষমতায় আসবে সে দল তাদেরকে সরকারি অংশগ্রহণ বা নেওয়ার বিষয়গুলো দর কষাকষিগুলো হয়ে থাকে। এক্ষেত্রে পদ্মার আড়ালে যেটা আপনার তাদের মধ্যে সমঝোতা হচ্ছে, এই সমঝোতার মধ্যে গত 2-3 দিন আমরা যেটা দেখলাম, এখানে রতন ভাই আছে আমার বিএনপির নেতা, বিএনপির এইখানে যারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে যারা আন্দোলন ছিল, মাঠে ছিল, এই দলগুলোর মধ্যে এই দলগুলোকে মানে তাদের প্রত্যাশিত আসন দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা জানতে পারছি। এবং এই দলগুলো ইতিমধ্যে প্রকাশ্যে তারা বাইরে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তারা বলছে বিএনপি তাদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছেন এবং মানে এই বিশ্বাস ভঙ্গটা মানে তারা মানে যেখানে তাদেরকে হয়তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় যে প্রভাবশালী নেতা যারা বিভিন্ন মানে তাদের শরিক দলগুলোর যে সভাপতি সেক্রেটারি মিনিমাম, তারা অন্তত তারা মনোনয়ন, তারা ওই আসনে মানে তাদেরকে আসন দেওয়া হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সভাপতি সেক্রেটারি অনেকে আসন তাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না। বিএনপিরও ওইসব আসনে অনেক প্রভাবশালী কেন্দ্রীয় নেতা আছেন, তারপরে ভৌগোলিক নানান হিসাব নিকাশ করে বিএনপির পক্ষে ওই আসনগুলো ছাড়া সম্ভব হচ্ছে না। তো এক্ষেত্রে এই শরিকরা ইতিমধ্যে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে তাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের যে কথা বলা শুরু করেছেন। মনে হয় এটা তাদের এই যে জোটের যে ঐক্যটা, এটা সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে কিছুটা মানে আরো চ্যালেঞ্জ পড়ে যাবে। এই ধরে রাখা, এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবে,
এটা আমি রতন ভাইয়ের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, রতন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি যদি একটু সাইফ মুস্তাফিজের কাছ থেকে আসি, কারণ একটু রিলেটেড, কারণ একটা আলোচনা আছে সাইফ মুস্তাফিজ যে গণ অভ্যুত্থানের পর তরুণদের দল এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদ এবং আরও কয়েকটি দল মিলে তৃতীয় একটা শক্তির একটা আলোচনা ছিল। আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে আরও অন্যান্য দলগুলো এখানে যুক্ত হতে পারে, আপনাদের এই পরিধিটা বাড়তেও পারে। বিএনপির সঙ্গে অনেকে নাখোশ আছেন এখন পর্যন্ত। যদি বিএনপির সঙ্গে তাদের বনিবনা না হয়, বিএনপি বড় দল, নানান জায়গায় যেরকম ডক্টর ইকরাম বলছিলেন যে অনেক প্রভাবশালী নেতা আছেন, তাদেরকে বসানোটা কঠিন। সেই সমস্ত স্ট্র্যাটেজিক জায়গায় এই ধরনের দলগুলো, বিশেষ করে গণ অধিকার পরিষদ সহ যে অন্য দলগুলো, তাদের সঙ্গে কি আপনাদের আলোচনাটা এখনো চলছে? আমি তো বললাম যে আরো অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনাটা চলছে। আমি স্পেসিফিকলি নাম উল্লেখ করতে চাচ্ছি না, যেহেতু এখন এটা ইন্টারনাল আলাপ আলোচনা চলছে। তবে বেশ অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলছে যারা ফ্যাসিবাদ বিরোধী আমলে আসলে সক্রিয়ভাবে আওয়াজটা জারি রেখেছিল, তাদের সাথে আলোচনা চলছে। ইভেন এই ক্ষেত্রে আসলে ধরেন সংস্কার প্রশ্নে, বিচার প্রশ্নে এই জোট তো আমি মনে করি যে বিএনপি বা জামাত ইসলামীর সাথেও হতে পারে। মানে আসলে প্রসঙ্গটা যদি এইটা হয়, সেটা হতেই পারে। এটা আসলে বলা যাচ্ছে মানে বিএনপি বা জামায়াতের সঙ্গেও জোট হতে পারে আপনাদের এই তিন দলের যে জোট সেটার? না, আমি বলছি যে মানে আমরা যে ইস্যুতে জোটবদ্ধ হয়েছি সেক্ষেত্রে আমাদের ডোরটা সবার জন্য ওপেন। আচ্ছা, সবার জন্য ওপেন। তো তারা যদি মনে করে এরকম বিচারের প্রশ্নে বা সংস্কারের প্রশ্নে তারা একসাথে লড়াইটা জারি রাখতে চায়, তাদের ক্ষেত্রে আমরা ওয়েলকাম করছি। এটা কারো ক্ষেত্রে জি, কিন্তু এই আলাপ আলোচনাটা হচ্ছে যে মানে এই দুটি দলের বাইরে হচ্ছে আর কি, এটা নিশ্চয়তা দিয়ে বলছে। জি, কামরুজ্জামান রতন, লুটন একরামের যে প্রশ্ন ছিল সঙ্গে সাইফ মুস্তাফিজের উত্তর মিলিয়ে। লুটন ভাই তো অনিয়ারে এসে আমার কাছ থেকে জানার দরকার পড়বে না। লুটন ভাইয়ের যে বিএনপিতে যে কানেকশন সেটা আমিও জানি। তো আমার মনে হয় যে আমার থেকে লুটন ভাই যদি এই যে জোটের যে ব্যাপারটা উনি যদি ডিসক্লোজ করে, সেটা আমার কোনো আপত্তি নেই। তবে আমি তো প্রথমেই বলেছি নির্বাচন যত ঘনিয়ে এবং তফসিল ঘোষণার পরপরই এর একটা কিন্তু আত্মপ্রকাশ এবং সত্যিকারের রূপটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে তখনই দেখা যাবে। সুতরাং আমি মনে করি যে আমাদের প্রশ্ন যদি সবার সই নিয়ত হয় এবং আসলে মানুষকে ভালোবেসে গণতন্ত্রকে উপহার দেওয়ার জন্য, রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা যেহেতু সবাই এককাট্টা হয়ে আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, তো যার যেখানে, এবং শুধু এটুকুই বলি যে এই কথাটা আগাম আমি প্রেডিক্ট থেকে বলি, আমি নিজে একটু ভুল হলে সবার জন্যই ভালো হয়। সে কথাটা হলো যে আমার মনে হয় জাতীয়তাবাদী দল এবং এখানে একত্রের যে চেতনা, এটাকে সামনে, এটার পক্ষে এবং বিপক্ষে শক্তি থাকবে। এই শক্তির সাথে কারা থাকবে এবং বিপক্ষে কারা থাকবে, এইটাই হবে আগামী বাংলাদেশের ক্ষমতায়নের জন্য কোন জোট ক্ষমতায় যাবে এবং কোন জোট যাবে না। বিশ্বাস করুন, আমার মনে হয় এটার দিকে মানুষের নজর থাকবে বেশি। ওনারা যে জোটগুলো করছেন আমার মনে হয় আলটিমেটলি একদিকে যাবে। সুতরাং ৭১-এর প্রশ্নকে এখানে দেখবেন সামনে আসবে এবং মুক্তিযুদ্ধ এবং ৭১-এর চেতনার উপরই বাংলাদেশের একটা জোটের পরিধি বাড়বে এবং ওই জোটের সফলতা মনে হয় ইনশাল্লাহ তার উপরই নির্ধারণ করবে জনগণ। লুটন একরাম আপনাকে অনুমতি দিয়েছেন আপনি যেটা জানেন সেটা ডিসক্লোজ করার জন্য। আলটিমেটলি মানে বিএনপি তো দীর্ঘদিনের একটা পুরনো বড় দল, তাদের প্রতিটা নির্বাচনী আসনে কিন্তু একাধিক মানে প্রভাবশালী নেতা, মনোনয়ন পাওয়ার মতো নেতা আছেন। তো যেখানে আমি মানে বেশ কিছু আসনে যেটা লক্ষ্য করলাম, মানে আপনার মনে করেন যে মানে তাদের সঙ্গে যে দলগুলো আছেন, এই দলগুলোর প্রেসিডেন্ট সেক্রেটারি যেসব আসন প্রত্যাশা করেন সেসব আসনে বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা, ভাইস প্রেসিডেন্ট, এ ধরনের প্রভাবশালী নেতারা আছেন। তো তাদেরকে মাইনাস করে ওনাদেরকে দেওয়াটা বিএনপির জন্য কঠিন। তো সেক্ষেত্রে বিএনপি হয়তোবা তাদেরকে এই ধরনের প্রতিশ্রুতি হয়তো দিতে পারেন যে আপনাকে মনোনয়ন দেওয়া সম্ভব না, আপনাকে পরবর্তীতে আমরা যদি ক্ষমতায় আসে, আমরা যে জাতীয় সরকার করার যে তাদের যে ঘোষণা,
সেই জাতীয় সরকারে তাদেরকে মানে আপনার তাদেরকে টেকনোক্র্যাট বা সরকারি কোনো অন্য কোনো জায়গায় তাদেরকে এই মানে অংশীজন মানে জাতীয় সরকারের অংশীজন পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করার হতো প্রতিশ্রুতি দিচ্ছে। বাট যারা মাঠের নেতা, যারা দীর্ঘদিন রাজপথে, যেমন আপনার আমি বলি যেমন এই যে লেবার পার্টির যে মোস্তাফিজুর রহমান ইরান সাহেব যে গত 2 দিন যাবৎ বিপ্লবী বক্তব্য দিচ্ছেন যে বেইমানি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসভঙ্গ করেছেন লেবার পার্টির ইমরান সাহেব। তারপরে এদিকে দেখা গেলো আপনার জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন আপনার স্বপন ভাই সেক্রেটারি, তার পরবর্তীতে যেমন জুনায়েদ সাকি বা মাহমুদ রহমান মান্না ভাই, এই ধরনের যে প্রায় 40টা দল, তো এদেরকে আপনার মানে কয়জনকে বিএনপি মানে এদের প্রেসিডেন্ট সেক্রেটারি 40টা দলের আপনার 2 জন করে হলে 80 জন হবে। তো প্রেসিডেন্ট সেক্রেটারিকে 2টা আসন না পেলে তারা তো স্বাভাবিক বিক্ষুব্ধ হবেই। তো বিএনপি আশা করি যেহেতু অনেক পুরনো একটা বড় দল, তারা জানে তাদের কিভাবে তাদের শরিকদেরকে ম্যানেজ করতে হয়, এবং আমার জানা মতে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত যে নেতারা আছেন, যারা সমন্বয়কারী আছেন, তারা তাদের সঙ্গে যোগাযোগ করতেছেন তাদেরকে ম্যানেজ করার কিভাবে সমঝোতা করা যায়। আশা করি এটা তারা মানে নেগোসিয়েশন করবে, পর্দার আড়ালে তাদের সেই সমঝোতাটা চলতেছে, সেটা রতন ভাইও জানে। তো উনি হয়তো এখানে ডিসক্লোজ করতেছেন না, আমার দিকে বলটা উনি ঠেলে দিলেন। তো পর্দার আড়ালে এটা সমঝোতা হচ্ছে এবং হবে। যেমনটি আপনার এই যে আপনার সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলো যেভাবে আপনার এই যে মাঠে যে আপনার মুখোমুখি অবস্থানে নেওয়ার পরে এই যে নির্বাচনে এসে গেলেন, যে আপনার কেউ কাউকে ছাড় দিচ্ছিল না, আপনার এই যে নানান দাবি দাওয়া নিয়ে সংস্কার নিয়ে, আলটিমেটলি আমি তখনও বলছিলাম যে এটা একসময় যে ফেসিস্ট সরকারকে যাতে না আসতে পারে, এটা একসময় এরা ছাড় দিয়ে এরা নির্বাচনে সবাই এসে যাবে। মানে ঝগড়া যতই করুক, কিন্তু একসময় তারা নির্বাচনে এসে যাবে। আশা করি জনগণও তাদের কাছে সেটাই প্রত্যাশা করে, যেহেতু একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এখন আজকে যে নির্বাচন কমিশন যে ঘোষণাটা দিয়েছেন যে তারা আগামী 1 সপ্তাহ 30 সপ্তাহের মধ্যে আপনার ঘোষণা করবে তারা তফসিল, এবং প্রধান উপদেষ্টার কাছেও তারা আপনার আজকে তাদের প্রস্তুতির কথা অবহিত করেছেন। সব মিলে মোটামুটি আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেছে দেশ, এবং তফসিল ঘোষণার পর সেটা আনুষ্ঠানিকতা পাবে। তো আশা করে এর মধ্যে দলগুলো তাদের নির্বাচনের প্রস্তুতি সমঝোতা এগুলো করে ফেলবে আশা করি। ধন্যবাদ। জি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আসলে অবস্থানটা কি, কে এম আতিকুর রহমান? কারণ আজকে তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে দেশের মানুষ 1971 সালে তাদের দেখেছে। তিনি মূলত জামায়াতের নাম নেননি, কিন্তু জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত ষড়যন্ত্র রুখতে জনগণকে নিয়ে সেটি রুখে দিতে পারে বিএনপি, এবং তিনি বলেছেন সামনে কঠিন সময়। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। সেই জায়গায় জি, ধন্যবাদ। আসলে আমাদের 71-এর বিষয়টা আসলে জামাতের বিষয়ে যদি ইঙ্গিত করে থাকেন, সেটা তো জামাত হয়তো উত্তর দিতে পারবে, সরাসরি এই বিষয়ে আমি বলতে চাই না। বাকি বিষয় হলো, দেখেন আসলে আমরা তো এক একজনের বিরুদ্ধে এই হানাহানির রাজনীতি থেকে বের হয়ে আসার জন্যই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি। তা আমরা চাই যে দেশে অতীতের যত পুরনো বন্দোবস্ত ছিল সব চেঞ্জ হয়ে আমরা যদি নতুন রাজনীতির দিকে আসি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশ আগামীতে ভালোভাবে চলা সম্ভব। নতুন রাজনীতিটা কি আসলে? সেই রাজনীতিটা হলো, দেখেন এই যে আজকে যে ঘটনা ঘটলো, চাঁদার বিষয়ে বলার কারণে তার উপর একদল হামলে পড়েছে, এবং সারা দেশে যেই চাঁদাবাজির ঘটনা, খুন খারাপি, টেন্ডারবাজি, মাস্তানি তা হচ্ছে, কারা করছে এটা ক্লিয়ার। না, এটা কি শুধু চাঁদাবাজির কারণেই, মানে চাঁদাবাজির এই বক্তব্যের কারণেই, নাকি অন্য কারণও আছে এর পেছনে? কামরুজ্জামান রতন যেমন একটি বিষয় উল্লেখ করছিলেন খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলছিলেন যে নির্বাচন যত কাছে আসবে সেখানে আসলে 71-এর পক্ষে বিপক্ষের প্রশ্নটা সামনে চলে আসবে, সেটাই একটা বিভাজন তৈরি করে দেবে, কারা এর পক্ষে আছে কারা বিপক্ষে আছে। সেই জায়গায় আমার মনে হয় রাজনীতিটা অন্য জায়গায়। অর্থাৎ এখন সারা দেশের যা অবস্থা, তাতে বিএনপি বড় দল, তারা মোটামুটি ক্ষমতায় যাবে এরকম একটা প্রস্তুতি নিয়ে তাদের নেতাদের বক্তব্য আমরা শুনেছি। তো
তো না, এই এটা তো সব অবস্থা দলই গত সব কয়েক দলই মাস বলেন। ধরে। এটা ধরেন জামাত ইসলামীও বলছে তারা ক্ষমতায় যাবেন, এমনকি এনসিপিও আশা করেন। প্রত্যেকটা দল যারা রাজনীতি করছে দেশে তারা জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন, সে প্রত্যাশা তো সবাই করতে পারেন। আমি যেটা বলছি সেটা হলো বিএনপির কথাবার্তা এমন মনে হচ্ছিল শীর্ষ নেতাদের যে আমরা আগামীতে ক্ষমতায় আসতেছি, সংস্কারের প্রশ্ন যখন আসছে তারা বললো যে পরবর্তী সংসদে হবে। যখন বিচারের প্রশ্ন আসলো তারা বললো যে এগুলো তাড়াহুড়োর বিষয় না, পরবর্তী সরকার এসে করবে। তো এই যে নির্বাচনী সংস্কার বা সংস্কার কমিশন যে আলোচনা করলো সেখানেও সব দলগুলো অংশগ্রহণ করেছে। বাকি বিএনপির একটা এমন একটা অবস্থান ছিল যে তারা সবসময় মনে করতো যে আমরা আগামীতে সরকারে আসছি, এবং সেভাবেই তাদের রোলগুলো প্লে করতো তারা। তো সেটা একটা প্রসঙ্গ। বাকি আপনি তারেক রহমান সাহেবের যে বিষয়টা উদ্ধৃতি দিলেন, সেটা আমার মনে হয় যে তিনি বলছেন এই কারণেই যে বর্তমানে সারা দেশে বিএনপির বিরুদ্ধে সাধারণ মানুষের কিন্তু একটা আহ, ক্ষোভ তৈরি হয়ে আছে, এবং এই ক্ষোভটা প্রশমিত করার জন্য তারা নির্বাচনে একটা বিকল্প জোটকে বেছে নিতে পারে, বিকল্প দলকে বেছে নিতে পারে। এবং আমরা মনে করি যে এই আমরা 8 দল যে এক হয়েছি, আমাদের মধ্যে যারা আছেন, আমরা ইসলাম এবং মানবতার কল্যাণের জন্য কাজ করি। আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, একদম নির্ভেজাল একটা কল্যাণ রাষ্ট্র আমরা চাই। তো সেটার ক্ষেত্রে আমাদেরকে জনগণ আস্থাশীল আমাদের প্রতি জনগণ। এবং গত 7 দিন যে বিভাগীয় মহাসমাবেশগুলো হয়েছে, এগুলো দেখলে আপনি বুঝবেন যে সেগুলোতে কি রকম উপচে পড়া মানুষের ভিড় ছিল। এবং মানুষ গ্রামে গঞ্জে আলোচনা করছে যে আমরা অনেকদিন পুরাতন অনেক দলকেই দেখেছি, এবার আমরা নতুন দলকে দেখতে চাই, এবং যারা ভালো পথে চলে, যাদেরকে আমরা ন্যায়ের প্রতীক হিসেবে দেখি, যাদের সাথে কোনো অন্যায়ের সংশ্লিষ্টতা নেই, এবং যারা দুর্নীতিমুক্ত, যারা চাঁদাবাজ মুক্ত, যারা সন্ত্রাসের সাথে জড়িত না, যাদের বিরুদ্ধে দেশের টাকা লুটপাটের কোনো অভিযোগ নেই, এরকম ব্যক্তিদেরকে বেছে বেছে, সেটা যে দলের হোক, সৎ ব্যক্তিদেরকে বেছে বেছে তারা ভোট দিতে চায়। কিন্তু আমরা দেখলাম বিএনপির ইতিমধ্যে যে প্রার্থীদের ঘোষণা করা হয়েছে, আমার এলাকা কিন্তু মুন্সিগঞ্জ 1, তো সেখানেও অলরেডি মারামারি, মসজিদে ঢুকে পর্যন্ত বিএনপির 2 গ্রুপ মারামারি করছে। মুন্সিগঞ্জ সদর আমাদের কামরুজ্জামান ভাইয়ের এলাকা, সেখানেও অলরেডি রাস্তা ব্লকেট করে জ্বালাও পোড়া চলছে। সারা দেশে যেরকম প্রার্থীদের ঘোষণার পরে বিএনপির অবস্থা শুরু হয়েছে, একটা নির্বাচন পর্যন্ত কি হয় এটা তো পরের বিষয়। তা আমি একটা রিপোর্ট এখানে উল্লেখ করি যে পুলিশ সদর দপ্তরের অপরাধ তথ্য থেকে একটা রিপোর্ট আসছে পত্রিকায়। সেটা হলো গত 10 মাসে সারা দেশে প্রায় 3230টি হত্যাকাণ্ড ঘটেছে, এবং তার মধ্যে রাজধানীতে গড়ে 19 থেকে 20টা হত্যাকাণ্ড প্রতি মাসে ঘটেছে। এটা হলো একদম বড় ধরনের হত্যাকাণ্ড, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি। এই অবনতির পিছনে যাদের হাত আমরা দেখি এবং যারা গ্রেপ্তার হয়, অধিকাংশই হলো বিএনপি দলীয়। এইটাই প্রমাণ করে যে বিএনপির অবস্থা কিন্তু জনগণের সাথে, মানে সাধারণ মানুষের এটার ব্যাখ্যা নিশ্চয়ই কামরুজ্জামান রতন দেবেন। কামরুজ্জামান রতন নিশ্চয়ই এটার ব্যাখ্যা দেবেন। আপনার কাছে আসবো আমি। এস এম সাইফ মোস্তাফিজ, আমি যে প্রশ্নটা আপনাকেও করতে চাই, কামরুজ্জামান রতন যে বলছিলেন যে নির্বাচন সামনে এলে 71 প্রসঙ্গটা সামনে আসবে পক্ষে বিপক্ষে, সেই জায়গায়, এবং ধর্মের নামে বিভাজন সৃষ্টির কথা আছে, সেটা বিএনপি মহাসচিব আজকে বলেছেন। তারেক রহমান আজকে বলেছেন যে সামনে কঠিন সময়, এই কঠিন সময়টা তিনি বারবারই বলছেন যে সামনের সময় আসলে খুব সহজ সরল নয়, সজাগ থাকতে বলছেন। সাইফ মুস্তাফিজ। জি, ডেফিনেটলি তারেক রহমান সাহেব আজকে যে বক্তব্যটি আছে, ওনার সাথে মানে আমিও একমত পোষণ করি। কিন্তু এই ব্যাগেজটা তো আসলে তার রাজনৈতিক দল অথবা বিগত সময়ে যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদেরও একটা দায়ভারের জায়গা আছে। 71 প্রশ্ন ডিল না করেই আমরা দেখেছি যে সেই দলকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা, আবার বাকশাল কায়েম করার রাজনৈতিক দলকেও ফিরিয়ে আনা হয়েছিল বিএনপির সময়ে আসলে। তো সেই জায়গাটায় তাদের একটা ঐতিহাসিক দায় আছে, এবং এর পরবর্তীতে একসাথে জোট করে রাজনীতি করা, একসাথে ক্ষমতায় থাকা, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। তো এটা আসলে আমরা কোনোভাবেই চাই না যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটেও যেন তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে
আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা ফ্যাসিবাদের আমলে যারা আসলে সুযোগ সুবিধা ভোগ করে এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে, তাদের সকলের বিরুদ্ধেই আমাদের লড়াইটা জারি আছে। এবং আমরা চাই যে বর্তমানে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দল যারা আছেন তারাও যেন এই ক্ষেত্রে আসলে সেই নিজেদের স্ট্যান্ডটা নিতে পারে। কারণ সব সময় যদি আপনি রাজনৈতিক ভাবে মানে লাভ ক্ষতির হিসাব করে রাজনীতিটা করতে যান, সেই ক্ষেত্রে আসলে দিন শেষে জনগণের রাজনীতিটা করা হয়ে ওঠে না এবং জনগণ লাস্টে সাফারার হয় এবং লুজার হিসেবে দেখা যায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি এইবার অ্যাটলিস্ট এদের ক্ষেত্রে আমাদের স্ট্রিক্টলি ডিসিশন নিতে যেন আমরা পারি, যেন আবারও 17-20 বছর পরে আমরা আবার নতুন করে এই ইতিহাস পুনরাবৃত্তি করে নিজেদের মধ্যে আসলে মানে হতাশা ব্যক্ত না করতে পারি। এবং অবশ্যই বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, সেখানে আমরা 17 বছরের যে একটা ফ্যাসিজম এবং একটা কালচারাল ফ্যাসিজমের জায়গা তৈরি করেছিল, সেটা আমরা মোকাবেলা করেছি। মওদুদবাদী একটা জায়গা আছে, সেটা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এনসিপির যে উত্থানটা হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বর্তমানে যতগুলো ইস্যু আছে, 71 ইস্যু, তারপরে সংস্কারের বিষয়, ফ্যাসিবাদের বিষয়, এই সব কিছু আমলে নিয়ে আসলে এখন আমার মনে হয় যে বাংলাদেশের মানুষও ডিসিশন নিতে পারবেন যে আসলে কোন দিকে আসলে তাদের যাওয়া উচিত এবং কারা আসলে তাদের জন্য প্রকৃত পক্ষে এই লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে। এবং আমরা মনে করি যে 71-কে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। 71-কে ধারণ করেই আসলে আমাদের এই 24শে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এবং আমরা মনে প্রাণে আমাদের এই 9 মাসের শুধু লড়াই সংগ্রাম তো না, বিগত এই 9 মাসের আগে থেকেই আমাদের যারা লড়াই সংগ্রাম করেছিলেন তাদের সেই জায়গাটি পরবর্তীতে আমরা 16 ডিসেম্বরের মাধ্যমে আসলে আমরা সেই বিজয়টি অর্জন করি। এবং সেটি সামহাও আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো সেটা ধারণ করে যেই বাংলাদেশের মানুষের যেই আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করতে পারেনি। সেটারই নতুন ভাবে একটা সুযোগ এসেছে 24-এর পরে। আমি আশা করব যে বিএনপি, জামাত ইসলামী সহ, ইসলামী আন্দোলন সহ যতগুলো রাজনৈতিক দল আছে তারা এই লক্ষ্যে রাজনীতিটা করবে। যদি ইতিহাস বিকৃতি করে ইতিহাসকে আবার আওয়ামী লীগের মতো করে কায়দায় মুছে দেওয়ার মতো করে রাজনীতিকে করতে চায়, তাদেরকেও বাংলাদেশের মানুষ মুছে ফেলবে। জি, কামরুজ্জামান রতন, অনেকগুলো প্রসঙ্গ আপনার সামনে এসেছে। এক হচ্ছে দলের শৃঙ্খলা। আতিক ভাই যেহেতু মুন্সিগঞ্জের, উনি 1 আসনের উনি প্রার্থী এবং উনি এখানে যেহেতু 2টি সিটের ব্যাপারে উনি প্রশ্ন অবতারণা করলো, আমি ওইটাকেই এখন আমার প্রশ্নের উত্তরে যৌক্তিক ব্যাখ্যা দেওয়াটাই আমি মনে করি। দেখেন, বিএনপি একটি বড় দল, মসজিদে না মারামারিটা কোথায় না হয়, যারা মসজিদের মতো জায়গাতেও যারা এই ধরনের একটা হিংসাত্মক মানে কাজে যারা লিপ্ত হয়, তাদের নিয়ে কোনো নিন্দা প্রস্তাব বা তাদেরকে ধিক্কার জানানোর ভাষা যে কারো কোনো মুসলমান ধর্মপ্রিয় মানুষের এটা কখনোই এই স্থানটাকে বেছে নেওয়া উচিত না। কোনো জায়গায় স্থান করা উচিত না যেটা ইবাদতের জায়গা, যেখানে আল্লাহকে ধ্যানমগ্ন ভাবে আমরা আল্লাহকে তালাশ করব। এবং এইখানকার এই জায়গাটা যদি কোনো কারণে কারো মানে প্ররোচনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা যদি আসলে এটা যদি আক্রমণের কেন্দ্রবিন্দু হয়, নিশ্চয়ই এটা দল দেখেছে এবং দল এটার ব্যবস্থা নেওয়ার জন্য উদ্গ্রীব। সেখানে মুন্সিগঞ্জ 3 আসনের যে ব্যাপার আছে, যেখানে আমি দল থেকে যদি মসজিদের ভিতরে, আমি একটু সম্পূরক প্রশ্ন করি, মসজিদের ভেতরে কি রাজনৈতিক আলাপ বা রাজনৈতিক প্রসঙ্গ আনার সুযোগ আছে? না, সেটা কখনোই মসজিদের ভিতরে, সেটা আমরা হাদিস শিল্প জানি, মানে সেখানে ভোট চাওয়া যায় না। আমি এটি আমি আপনাকে বলছিলাম, দুনিয়াবি কোনো যদি আলাপ হয়, সেইখানে ন্যাক আমল যেটা কবুলিয়ত হয়েছে, সে 40 দিনের ন্যাক আমল নষ্ট হয়ে যায়। তো সেখানে রাজনীতি আলাপ হওয়ার প্রশ্নই ওঠে না, সেটাকে আমি কখনোই সমর্থনের কথা বলি না। এখানে একটা জানাজা অনুষ্ঠান ছিল, জানাজার মধ্যেই এই কাজটা হয়েছে। আমি তো প্রথমে এর থেকে নিন্দনীয় ভাষা তো আমি ব্যবহার করতে পারবো না, কিন্তু এই দলটাই আমি করি। তাহলে আমি আরেক প্রশ্ন বলি যে মুন্সিগঞ্জ 3-এ যেটা হচ্ছে, এইটার নিশ্চয়ই যারা করছে এবং যে কারণে করছে, এই কারণগুলো কেন্দ্র জানে এবং যেই ক্যান্ডিডেটের পক্ষে এটা করা হচ্ছে সেটা কতটুকু যুক্তিযুক্ত, সেটা দল এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, নিশ্চয়ই এটা হায়ার অথরিটিতে এই জিনিসটা আলোচিত হচ্ছে। এখন আমরা তো ওয়াদাবদ্ধ ছিলাম, কেউ যদি ওয়াদা ভঙ্গ করে নিশ্চয়ই এর দায় দায়িত্ব অবশ্যই দল দেখবে
আতিক ভাইকে একটু অপেক্ষা করার জন্য আপনাকে বিনীত আমি অনুরোধ করছি। কোনো অন্যায় কি প্রশ্ন করা উচিত না? উনি আরেকটা প্রসঙ্গ এনেছেন যে সারা দেশের একটা পরিসংখ্যান দিলেন তিনি, খুনের পরিসংখ্যান দিয়েছেন, ঢাকায় সে দিয়েছেন এবং বলেছেন যে বেশিরভাগ ঘটনায় যারা গ্রেপ্তার হচ্ছে তারা বিএনপির দলীয়। এটা তো আতিক ভাই যে কথাটা বললো, ওনার যে ইনফরমেশন বা মানে কোথা থেকে ইনফরমেশন, প্রতিদিন নাকি 22 থেকে বা 25 জন খুন হচ্ছে এবং সবগুলোর সাথে বিএনপি জড়িত। আমার মনে হয় আপনি নিজে বলেন তো, এই ধরনের একটা সারাদিন টিভি চ্যানেলে আপনার অথেন্টিকেশন, এই সত্যতা আপনার কাছে কি মনে হয় আছে? এটা আজগুবি। আমার মনে হয় না কোনো হত্যাকাণ্ড বা কোনো সহিংস ঘটনাকেই জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেয় না। তো এই ধরনের না, আতিক ভাই আপনাকে বিনীতভাবে আমি বলছি, আপনার কাছে যদি এই ধরনের কোনো বাংলাদেশে যদি একদিনে 25টা ঘটনা, হত্যার ঘটনা হয়, বাংলাদেশের সব পত্রপত্রিকায়, ফেসবুক, আপনি কোথায় এটা দেখলেন? আমি বিনীতভাবে আমি জানি না, সেটা আমার অপারগতা, মানে আমার জানার অপারগতা হতে পারে, কিন্তু আমার এই কাছে এই ধরনের অনফরমেশন, আর সবগুলোর সাথে বিএনপি জড়িত। সরি, আমি আতিক ভাই আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত, এবং আপনার এইটাকে আমি সত্য মনে করছি না। আতিকুর রহমান বলি নাই, আমি বলছি সেটা কি। জি, আরেকবার একটু বলবেন। এখানে হ্যাঁ, আমি বলছি যে সবগুলো ঘটনার সাথে বিএনপি জড়িত এটা না, বাকি আমরা যেটা দেখি যে এগুলো বেশিরভাগের সাথেই বিএনপি। এবং দেখেন আলোচিত যে হত্যাকাণ্ড গুলো হলো, ওই যে পাথর মেরে একেবারে প্রকাশ্যে যেটার ভিডিও আসলো, এটা নিয়ে অনেক কিছু হলো, এ ধরনের অনেক আতিক ভাই, আমি কিন্তু কথা বলেছি, আপনি যখন বয়ানটা দিলেন সেখানে কিন্তু বলেছেন দৈনন্দিন বাংলাদেশের যে অবস্থাটা, চিত্রটা আপনি বললেন। এটা পাথর ঘটনা তো আমরা জানি সবাই, সেটা কবে হয়েছে। একটা পাথর ঘটনা দেখে দৈনন্দিনের কর্মসূচির মধ্যে যদি একটা, তাহলে বাংলাদেশ রাষ্ট্রটা থাকে কিভাবে বলেন তো একটু? সেখানে বিএনপি তো ক্ষমতা নাই, তাহলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কি দায়িত্ব নেই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যাপারে? রক্ষা করার ব্যাপারে তো আমার মনে হয় রাষ্ট্র জড়িত। শুধুমাত্র বিএনপিকে গায়েল করার জন্য এইরকম একটা মিথ্যা তথ্যের উপর আতিক ভাই, আমি বিনীতভাবে আবারও আপনাকে এই ইনফরমেশনটা আপনি কারেক্ট করেন, এবং আমি চাই আপনার কারেকশনের মধ্যে দিয়ে জাতি জানুক সঠিক তথ্যটা। অন্তপক্ষে আমি বিনীতভাবে এটাকে প্রোটেস্ট এইভাবে করছি, আমার কাছে এই ধরনের কোনো সত্যতা আমার কাছে জানা নেই। আচ্ছা, আমি বলি, সেটা হলো, এটা তথ্য এটা আসছে 18 নভেম্বর, আপনি সবগুলো জাতীয় পত্রিকায় দেখবেন, পুলিশ সদর দপ্তর থেকে তারা গত 10 মাসের একটা রিপোর্ট দিছে, এটার মধ্যে আছে। এবং এটা নিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল পেজেও এটা নিয়ে আমাদের মহাসচিব বিবৃতি দিয়েছেন পরের দিন। না, মানে পুলিশ কি বলেছে, পুলিশ কি বলেছে যে এই ঘটনার সঙ্গে যারা মানে বিএনপি নেতাকর্মীরা যুক্ত? বলে তারা ঘটনা ঘটেছে এটা বলছে। আমি বললাম যে আমরা যেটা জানি যে বেশিরভাগ ঘটনা আপনি আমাদের চোখের সামনে, মানে এটা আপনাদের দাবি, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি। না, আমার কোনো প্রশ্ন মনে হচ্ছে কি আতিক ভাই, আরেকটু সরি 30 সেকেন্ডের মধ্যে বলি। বাংলাদেশে তো সবাই আমরা যেই ফলটা পাকে বা যেই গাছে একটু মিষ্টি ফল ধরে, সবাই এটার উপর একটা মানে লুলুপ একটা দৃষ্টি থাকে। আমরা সবাই বোধহয় ধরেই নিয়েছি বিএনপি ক্ষমতায় যাবে, সুতরাং ওই বিএনপিকে গায়েল করার জন্য এটা একটা অপবাদ। আমি বিনীতভাবে এই অপবাদ থেকে আমাদের সবাইকে সরে আসার জন্য কথাটাই এইভাবেই বলি, যত দোষ নন্দ ঘোষ, ক্ষমতায় এখনই আসেনি। আতিক ভাই প্লিজ, আমরা সত্য তথ্য নিয়ে আমরা উপস্থাপন করি জাতিকে।